আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, একটু কাইন্ডলি কমেন্ট করেন। হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমরা বাংলা ব্যাকরণ থেকে ওভারঅল একটা আলোচনা করব। গতকাল ক্লাসে বলেছিলাম বাংলা ব্যাকরণের প্রথম 4র্থ সপ্তাহে আমাদের বাংলা ব্যাকরণের ক্লাস হয়েছিল। সেই ক্লাসে আমরা বাংলা ব্যাকরণ থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো থেকে পরীক্ষায় প্রতি বছরই প্রশ্ন আসে বা যেগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে, আমরা এই টপিকগুলো মোটামুটি পড়ে ফেলছি। আজকের ক্লাসে বলছিলাম যে আমি শুরু থেকে পুরো বাংলা ব্যাকরণের উপর একটা সামারাইজ করব, পাশাপাশি যে টপিকগুলো বাকি আছে সেখান থেকে কিছু কিছু অংশ আলোচনা করব। আর পরবর্তীতে একটা ক্লাসে হয়তোবা দীপ্ত ভাই যদি কিছু বাকি থেকে থাকে বা আপনারা যদি কিছু বুঝতে না পারেন, সেই ক্লাসে বাকি বিষয়গুলো আলোচনা করবেন। তো আমি একেবারে শুরু থেকে একবারে শুরু করব, যখনই যে টপিকটা আসবে তখনই সেই টপিকটা আমি আলোচনা করতে লাগবো। আরেকটা বিষয় বলি, হ্যাঁ, আমরা বলছিলাম হচ্ছে যে ফার্স্ট ক্লাসে প্রশ্ন বিশ্লেষণের ক্লাসে বলেছিলাম যে বাংলা ব্যাকরণটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। এর মধ্যে একটা হচ্ছে ব্যাকরণ অংশ, একটা হচ্ছে মুখস্থ অংশ। তো মুখস্থ অংশের মধ্যে যেগুলো আছে সমার্থক শব্দ, বিপরীতার্থ শব্দ, বাক্য সংকোচন, বাগধারা, এক কথায়, তারপর হচ্ছে পারিভাষিক শব্দ, এইগুলো বলছিলাম। তারপরে বানানটাকেও যদি মানে এই ধাঁচের মধ্যে নিয়ে আসেন আর কি, তাহলে এইগুলোর জন্য বলছিলাম যে আপনারা যে কাজটা করবেন শুধু বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষা আসে প্রশ্নগুলো করে ফেলবেন। আর গ্রামাটিক্যাল বা ব্যাকরণগত অংশকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, যেটা মানে সব চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ প্রিলির জন্য সবসময় গুরুত্বপূর্ণ, সেইটা। তো ওইটা আমরা 4র্থ সপ্তাহে পড়ছি। আর আজকে এসে আমরা এর বাইরে যে টপিকগুলো আছে সেইগুলো আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। তো নর্মালি বলছিলাম যে টপিকগুলো পূর্ববর্তী ক্লাসে আমরা পড়ে আসছি, সেই টপিকগুলো আমরা যে কোনো একটা বই থেকে একটু ভিতর থেকে বিষয়গুলো জেনে বুঝে পড়ে তারপরে এমসিকিউ গুলো সমাধান করব। আর আজকের ক্লাসে আমরা যেগুলো পড়বো এইগুলা যদি কেউ মনে করেন বিষয়গুলো জানতে হবে, বুঝতে হবে, হ্যাঁ, ভিতরের বিষয়গুলো দেখা দরকার বা জানা দরকার, সেটার জন্য আমার মনে হয় যেহেতু ব্যাকরণ আসলে বোঝার মতন বিষয়, সেটার জন্য আমরা ভিতর থেকে যে কোনো বই পড়তে পারি। যদি কেউ মনে করে যে না, এত কিছু আমি পড়তে পারতেছি না, আমার বিসিএস প্রিলিতে কমন পাওয়ার জন্য আমার জাস্ট এই বিষয়টা থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পেতে হবে, এবং আমি এখান থেকে যেহেতু ইম্পর্টেন্ট টপিকগুলো আমার পড়া হয়ে গেছে, আমি এত ডিটেলসে পড়তে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, একটা ডাইজেস্ট ফলো করতে পারেন। একটা ডাইজেস্টের মধ্যে যতটুকু তথ্য দেওয়া আছে অন্যান্য যে টপিকগুলো পড়ানো হয়নি এর বাইরে, সেটা পড়তে পারেন। যদি কেউ এইটাও না করতে পারেন, তাহলে অবশ্যই যে কাজটা করতে হবে, ওই টপিকগুলো একেবারেই বাদ না দিয়ে ওই টপিকগুলো থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলোই পড়ার সময় 4টা অপশন খেয়াল করে করে ভিতরে একটু দেখেন। কারণ 4টা অপশন খেয়াল করে যখন পড়তে যাবেন তখন ভিতরের তথ্যগুলো তো একটু দেখতে হবে। ওইটা আপনি যখন দেখতে যাবেন তাতেই পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক টপিক পড়তে গেলে বিভিন্ন বইয়ের মধ্যে আমরা যেগুলো দেখি, কিছু কিছু মানে বই তো মোটামুটি আমরা বলছিলাম যে বই আহামরি সেরকম কোনো ফ্যাক্ট না, যে কোনো বই পড়লেই হয়। তারপরেও যদি কেউ মনে করেন, হ্যাঁ, যে আপনি বাসায় বসেই খুব ভালোভাবে কোনো টিচার ছাড়াই খুব ভালোভাবে একটা বই যথাযথভাবে পড়েই সবকিছু ব্যাখ্যা সহকারে বুঝতে যাচ্ছেন, তো আমার কাছে দেখেন আমি একটা বই দেখাচ্ছি। এইটা হচ্ছে FM শাহরিয়ার ফিরোজ শাওন নামে একজন বড় ভাই আছেন, উনি মনে হয় বিভিন্ন জায়গায় ক্লাস নিয়ে থাকেন, হ্যাঁ, এবং অনলাইনে খুবই জনপ্রিয় শিক্ষক। তো উনার একটা চাকরি প্রার্থীদের জন্য একটা বই আছে। আমি এই বইটা আগেভাবে দেখা হয় নাই, আমি বইটা কিনে রাখছিলাম পড়বো বলে। তো আজকে সকালে ওই যে বললাম যে আমার স্যার একটা ক্লাস নেওয়ার কথা বলছিলেন, সমাসের ক্লাসটা মূলত আপনাদেরকে দীপ্ত ভাই নিয়ে থাকেন, হ্যাঁ, আপনাদের সমাসের ক্লাসটা দীপ্ত ভাই নিয়েছেন বাংলা ব্যাকরণের, আমার এই ক্লাসগুলো নেওয়া হয় না। তো উনি আমাকে বলছিলেন সমাসের ক্লাসটা নেওয়ার জন্য, তো ওই কারণে আমি বইটা বের করে দেখছি। দেখার পরে আমি পুরো বইটা শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি পৃষ্ঠা উল্টায় দেখছি, এবং মানে এইটা আমি পুরোটাই, হ্যাঁ, মানে একটা একটা করে পড়ছি, বিভিন্ন যে ব্যাখ্যাগুলো যেগুলোতে একটু আমাদের সমস্যা হয় বা আমি পড়তে গিয়ে ওই সময় যে প্রবলেমগুলো পাইছি, তো পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এই বইটা পারফেক্ট একটা বই হতে পারে।
বিশেষ করে আমরা ব্যাকরণ অংশ বলতে কোনো একটা টিচারের কাছে পড়তে হবে এরকম যারা মনে করি, কোনো টিচার ছাড়াই আপনি বাসায় বসেই প্রত্যেকটা অংশ আপনি নিজে থেকেই সমাধান করতে পারবেন। এবং বইটার সাজানো থেকে শুরু করে প্রত্যেকটা অংশ মানে একেবারে যা যা প্রয়োজন এবং যেগুলোতে আমাদের ব্যাকরণের কনফিউশন জাগে সব কনফিউশন এখানে ক্লিয়ার করা আছে। বইটার নাম হচ্ছে অন্বেষণ। এই যে আমি বইটা একটু দেখাই, এই যে এই বইটা, যেহেতু আমি ক্যামেরার সামনে থেকে ধরতেছি আপনাদের কাছে লেখাটা মনে হয় উল্টো দেখাচ্ছে, আপনাদের কাছে লেখাটা মনে হয় উল্টো দেখাচ্ছে। বইটার নাম হচ্ছে অন্বেষণ। হ্যাঁ, অন্বেষণ আপনারা চাইলে এই বইটা সাথে রাখতে পারেন যদি কারো কোনো কষ্ট না হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এই বইটার সাথে রাখতে পারেন, যখনই কোনো অংশ বুঝবেন না, ইভেন আমার মনে হয় কারক বলেন, বিভক্তি বলেন, সমাস বলেন, যে কোনো জায়গায় আপনি কখনই কোনো অংশ বুঝবেন না, আপনি এই বইটার সাহায্য নিলে আশা করতেছি সবকিছু বুঝে উঠবেন। হ্যাঁ, আমি এই বইটা আগেও দেখছিলাম, কোথাও বিভিন্ন জায়গায় রেফারেন্সও পাইছি, তবে আমার কাছে সাজানো গোছানোর দিক থেকে মনে হয়েছে এটা একটা খুবই ভালো একটা বই। বিশেষ করে শিক্ষার্থী যারা বাসায় বসেই ব্যাকরণ ভালোভাবে শিখতে চান, অনেকেরই আছে, খুব সবকিছুর প্রয়োজন হয় না, জাস্ট একটু বিষয়টা একটু কেউ একজন ব্যাখ্যা করে বলে দিলে যিনি সব বুঝতে পারতেন, সেটার জন্য এটা একটা পারফেক্ট বই হবে। এখন দেখেন আমি একটা একটা করে আলোচনা করি, আলোচনায় যাই। আমি একটা ডাইজেস্ট থেকেই শুরু করতেছি, পাশাপাশি আমি এই বইটার আজকে একটু সাহায্য নিব। এই বইটার সাহায্যে কোন কোন ডাইজেস্ট থেকে আমি মূলত বলবো হচ্ছে এই টপিকটা আমাদের পড়া হয়েছে, এই টপিকটা পড়া হয় নাই, এই যে এই টপিক থেকে এই প্রশ্নগুলো আসে, আর যদি কোনো জায়গায় আলোচনা করতে হয় আমি এই বই থেকে আলোচনা করার চেষ্টা করব। বাংলা থেকে দেখেন প্রথমে আমরা যেটা পড়ছিলাম যে প্রয়োগ অপপ্রয়োগ নামে একটা অংশ ছিল এবং এর সাথে আরেকটা অংশ যুক্ত আছে বাক্য শুদ্ধি। হ্যাঁ, মানে প্রয়োগ অপপ্রয়োগ এবং বাক্য শুদ্ধি, এখান থেকে বিসিএস প্রিলিতে প্রশ্ন বলি যে প্রতি বছরই একটা দুইটা আসে, এটার জন্য যে কোনো বই থেকে পড়তে পারেন। বিশেষ করে বলছিলাম যে লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো আছে ওইটা যদি আমরা সমাধান করি ওইখান থেকে আমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাব। বানান শুদ্ধিকরণ, বানান এটার জন্য নিয়ম আছে অনেকগুলো, তবে মেইনলি নিয়ম থাকলেও যেটা পরীক্ষায় আসে সেগুলো আমাদেরকে আসলে একটু লিখে লিখে চারটা অপশন খেয়াল করে করে প্র্যাকটিস করতে হয় এবং এইটা বিগত বছরের প্রশ্ন পড়লেই একটা কমন চলে আসে। বিগত বছরের বানানগুলো পড়লে আমরা একটা প্রশ্ন কমন পাচ্ছি। তারপরে হচ্ছে পারিভাষিক শব্দ, আমি সিরিয়ালি বইটা থেকে খালি উল্টায় যায়, পারিভাষিক শব্দ বিগত বছরের প্রশ্নগুলো। তারপরে হচ্ছে আর যদি সাথে পড়তে চান তাহলে যে কোনো একটা ডাইজেস্টের মধ্যে যে কটা দেওয়া আছে সেই কটা পড়তে পারেন। ওই কটা পড়ে তারপরে আপনি বিগত বছরের প্রশ্নগুলো পড়েন, অথবা বিগত বছরের প্রশ্নটা এনিহাও মাথায় রাখেন, তারপরে যদি আপনার পড়ার সময় থাকে দেন আপনি ইয়েটা পড়েন, এই ডাইজেস্টটা পড়েন। হ্যাঁ, সমার্থক শব্দের ক্ষেত্রে একই কথা, এত ডিটেলসে এত কিছু না পড়তে চাইলে শুধু বিগত বছরের প্রশ্নগুলো পড়ে যান। বিপরীতার্থক শব্দের ক্ষেত্রেও সেম, বিগত বছরের প্রশ্নটাকে বেশি গুরুত্ব দেন। হ্যাঁ, এবারে আসি হচ্ছে ভাষা, ভাষা ধ্বনি বর্ণ বা বাংলা ব্যাকরণ যে অংশটা আছে এটা শুরুর দিকে দীপ্ত ভাই আপনাদেরকে পড়াইছেন। হ্যাঁ, ভাষা ধ্বনি বর্ণ এটা আপনারা যে কোনো একটা বই থেকে ভালোভাবে পড়ে নিতে পারেন, অথবা ডাইজেস্টের মধ্যেও খুব সুন্দরভাবে দেওয়া আছে আর কি। হ্যাঁ, তারপরে ধ্বনি পরিবর্তন একটা অংশ আছে যেখান থেকে প্রায় পরীক্ষা একটার মতন প্রশ্ন আছে, এটা দীপ্ত ভাই ক্লাস নিয়েছিলেন, এখান থেকে একটার মতন প্রশ্ন প্রায় আসে। শব্দ, শব্দের ক্লাসটা দীপ্ত ভাই বা আমি যেই হোক একজন নিয়েছিলাম, শব্দ থেকেও প্রায় প্রতিটা বিসিএস একটা বা দুইটা প্রশ্ন আসে। শব্দের বিভিন্ন ধরনের যে ক্লাসিফিকেশন গুলো আছে, গঠনগত, অর্থগত, উৎসগত, এই ক্লাসিফিকেশন গুলো এবং বিশেষ করে শব্দের উদাহরণগুলো পরীক্ষায় বেশি আসে। ক্লাসে সব বলছিলাম, ক্লাসে দেখবেন, ওইটা দেখলেই বুঝতে পারবেন। এক্ষেত্রেও যে চ্যাপ্টারগুলোর কথা বলতেছি এখন এগুলো ইতিপূর্বে আলোচনা করা হয়ে গেছে, তার মানে এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন খুবই কম মিসিং হয়। আমরা ব্যাকরণের অনেকগুলো টপিক আছে, মুখস্থ পাঠ পড়লেই 5টা 6টা কমন পেয়ে যাই, আর যতগুলো টপিক ওভারঅল আছে, হ্যাঁ, এই টপিকগুলোর মধ্যে থেকে আবার ওই সপ্তাহে যেগুলো আলোচনা করা হয়েছে ওইগুলোর মধ্যে থেকে আবার 5টা 6টা চলে আসে। তার মানে 15টা প্রশ্নের মধ্যে প্রায় 11টা 12টা আমরা প্রথম ক্লাসেই, প্রথম যে সপ্তাহে ছিল সেই সপ্তাহে আমাদের সবগুলো আলোচনা হয়ে গেছে। আজকে বড়জোর 2টা 3টা 4টা প্রশ্নের জন্য আমরা হয়তো বা আজকের ক্লাসে বিষয়গুলো দেখবো। হ্যাঁ, পদটাও কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেছে। হ্যাঁ, পদ নিয়েও ক্লাসে আলোচনা করা হয়েছে। তারপরে দেখেন বাক্য, এই বাক্য থেকে আবার বিসিএস প্রিলিতে প্রায় প্রতি বছরই একটার মতন প্রশ্ন আসে। শব্দ থেকে তো আসেই, বাক্য থেকে একটার মতন প্রশ্ন আসে। বাক্যের ক্ষেত্রে আমরা কি কি পড়তাম, বাক্যের কয়টা গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, তারপরে হচ্ছে বাক্যের যে গঠনগত প্রকারভেদ আছে, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য কাকে বলে বা কিভাবে দেখি আমরা চিনবো কোনটা কোন ধরনের বাক্য, উদাহরণ। এই প্রশ্নটাই মূলত পরীক্ষায় আসে। আর যোগ্যতার এখানে একটা প্রশ্ন আছে যে একটা বাক্য যোগ্যতা সম্পন্ন হইতে হলে তার কিছু গুণ থাকা প্রয়োজন, সেই গুণগুলো যে দুর্বোধ্যতা, তারপরে উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ, ওই জাতীয় জিনিসগুলো। হ্যাঁ, এরপরে দেখেন এখানে আছে হচ্ছে প্রকৃতি প্রত্যয়, এটা একটু বিদঘুটে একটা বিষয়। হ্যাঁ, প্রকৃতি প্রত্যয়টা খুবই বিদঘুটে। পরীক্ষায় নর্মালি যেগুলো আসে যে কোনটা কোন ধরনের, মানে প্রকৃতি প্রত্যয়ের বিশ্লেষণটা পরীক্ষায় আসে এবং মাঝে মাঝে আসে কোনটা কোন ধরনের। হ্যাঁ, কোনটা কোন ধরনের, কোনটা তদ্ধিত সংস্কৃত, কোনটা বাংলা। এইটা আমার মনে হয় বিগত বছরের প্রশ্ন, মানে যে কোনো একটা ডাইজেস্টের মধ্যে যতটুকু আছে সেটা একটু দেখেন, সাথে বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলেন। এইখান থেকে যেহেতু প্রশ্ন পরীক্ষায় আসে আমরা চেষ্টা করবো পড়া। প্রকৃতি প্রত্যয়টা খুব সম্ভবত আমাদের পড়া হয় নাই,
এটা চেষ্টা করবেন একটা ডাইজেস্ট থেকে পড়ে ফেলার, এবং বিগত বছরের প্রশ্নগুলো বিশেষ করে ভালোভাবে সমাধান করবেন। হ্যাঁ, সন্ধি সন্ধি আমাদের ক্লাস হয়ে গেছে। সন্ধি থেকেও প্রায় সময় পরীক্ষায় একটার মতন প্রশ্ন আসে। সন্ধি থেকে প্রায় সময় পরীক্ষায় কি একটার মতন প্রশ্ন আসে, এবং সন্ধির ক্ষেত্রে আমাদের যেটা মেনলি ফলো করতে হয়, বিগত বছরের প্রশ্নগুলো থেকে কমন আসার সম্ভাবনা থাকে, তবে পড়ার সময় আমাদের প্যাটার্নটা ফলো করতে হয়। যেমন কি হতে পারে, হ্যাঁ, ই যুক্ত এ, হ্যাঁ, সেখানে হয়ে যাবে কি ই, তারপরে অযুক্ত অ হয়ে যাবে আ যুক্ত আ হয়ে যাবে আ। এইভাবে একই জাতীয় যেগুলো আছে সেগুলো আমাদের প্যাটার্নটা ফলো করে পড়তে হয়। হ্যাঁ, তো এখানে সন্ধির ক্ষেত্রে যে কোনো, যদি বিস্তারিত না পড়তে চান, একটা ডাইজেস্টের মধ্যে থাকা তথ্যগুলো পড়বেন, বিশেষ করে বিগত বছরের প্রশ্নগুলোকে অবশ্যই গুরুত্ব দিবেন। হ্যাঁ, সমাসের ক্লাস দীপ্ত ভাই আপনাদেরকে নিয়েছেন। সমাসের মূল বিষয়বস্তুগুলো আগে ভালোভাবে বুঝবেন, বোঝার পরে ভিতরের যে প্রশ্নগুলো আছে বা বইয়ের মধ্যে যে ব্যাস বাক্য সহ যে সমাসগুলো নির্ণয় করতে বলা হয়েছে, হ্যাঁ, বইয়ের মধ্যে যতটুকু দেওয়া আছে সেটা একটু দেখতে পারেন, বা ডাইজেস্টের মধ্যে বিশেষ করে ওই একই কথা বিগত বছরের প্রশ্ন। এরপরে আসি নত্যবিধান সত্যবিধান। এইটা মনে হয় আপনাদের একটা ক্লাসে আমি আপলোড করেছিলাম। সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, আরেকটা হচ্ছে আরেকটা কি জানি পার্ট ছিল এর সাথে, প্রয়োগ অপপ্রয়োগ। এই একটা ক্লাস মানে একসাথে আপলোড করেছিলাম। তো নত্যবিধান সত্যবিধান আসলে যদিও কোথায় মূর্ধন্যের ব্যবহার হবে, কোথাও মূর্ধন্যস্যের ব্যবহার হবে, এইটাই মূলত হচ্ছে নত্যবিধান সত্যবিধান। তো এখান থেকে পরীক্ষায় প্রতি বছরই যে প্রশ্ন আসে এরকম না, অনেকটা এটা আমরা বানানের সাথে রিলেট করতে পারি। বানানের সাথে এটা আমরা রিলেট করতে পারি যে ওই যে বানান যখন আমরা পড়ি ওখানের মধ্যেও কিন্তু বানানের একটা অংশই হচ্ছে নত্যবিধান সত্যবিধান। আমরা নিয়মগুলো জানবো, বিশেষ করে এমসিকিউ গুলো যখন পড়বো, এমসিকিউ পড়ার সময় কোনটা কোন নিয়মে হইলো বারবার একটু ভিতরের দিকে আসার চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো, তাতেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন, এখন যেগুলোতে আসতেছি, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ এগুলো কিন্তু আমাদের পড়া হয় নাই। হ্যাঁ, এখন যেগুলো বলবো এগুলো অনেকটাই আমাদের পড়া হয় না, এখন থেকে যেগুলো আলোচনা করতেছি। পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কি আসে, যে কোনো বইয়ের মধ্যে পুরুষবাচক শব্দ বলতে কি বোঝে, স্ত্রীবাচক শব্দ বলতে কি বোঝে, এরকম অনেক কিছু লেখা আছে। পরীক্ষায় কি কি আসে সেটা বলি। পুরুষবাচক শব্দ মধ্যে আমরা যখন জেন্ডার পড়ে আসছি না ইংলিশে, সেখানে কি ছিল, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউটার জেন্ডার। হ্যাঁ, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লিবলিঙ্গ, চারটা ভাগ আছে। যেটা শুধু পুরুষকেই বোঝায়, যেটা শুধু মহিলাদের বা মেয়েদেরকে বোঝায়, স্ত্রীদেরকেই বোঝায়, যেটা হচ্ছে উভয় পক্ষকেই বোঝায়। শিশু বললে উভয় পক্ষকে বোঝায়, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। আরেকটা হচ্ছে ক্লিব, যেটা অনেকটা বস্তুর বাচক বোঝায়। হ্যাঁ, যেটা সরাসরি কোনো ব্যক্তিবাচককে না বোঝায়, কোনো বস্তুবাচককে বোঝায়, সেটাকে আমরা বলি হচ্ছে ক্লিবলিঙ্গ। হ্যাঁ, আমরা পড়ার সময় পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, যে পরীক্ষায় দেখবেন এমনি তো আমাদের এগুলো পড়তে হয়, কোনটা পুরুষবাচক কোনটা স্ত্রীবাচক, উদাহরণগুলো জানতে হয়। এই যে উভয়বাচক কোনগুলো, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, যে নিচের কোনটি উভয়বাচক হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, পুরুষ ও স্ত্রী উভয়কে বোঝায়। যদি আমরা বলি শিশু, শিশুটা কি স্ত্রীও হতে পারে, শিশু হতে পারে, পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে। হ্যাঁ, সন্তান, সন্তান বলতে কি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। চিকিৎসক, চিকিৎসক বললে কি হবে, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। হ্যাঁ, আচ্ছা ভাই একজন লিখছেন অগ্রদূত পড়লে, যে কোনো বই পড়লেই হবে ভাই। আমি এই বইটার কথা বিশেষ করে বলছি যে এই বইটার মধ্যে এত সুন্দর করে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। আমরা দেখেন, এই যে আমরা এখন পুরুষ স্ত্রীবাচক শব্দটা বলতেছি, আমি প্রথমে আপনাদেরকে আলোচনা করব কোনটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করে নিব। দেন আমি এই বইটা থেকে একটু দেখবো যে এই বইয়ে কিভাবে সাজানো আছে বা পড়তে গেলে কোনটাতে সমস্যা হতে পারে। যদি দেখি যে না সবকিছুই ঠিক আছে, তাহলে আলোচনা করবো না। আর যেটা পড়তে গেলে আপনাদের সমস্যা হতে পারে বা পাশে পড়তে গেলে কনফিউশন হতে পারে, সেটা আমি এখান থেকে একটু আলোচনা করার চেষ্টা করবো। এখন দেখেন যে কি বললাম, যে পুরুষবাচক শব্দ কোনগুলো, স্ত্রীবাচক শব্দ কোনগুলো, এটা পরীক্ষায় সরাসরি খুব একটা আসে না। আসে হচ্ছে উভয়, মানে যেটা উভয় লিঙ্গ যেটাকে আমরা বলি, উভয় লিঙ্গের উদাহরণগুলো পরীক্ষায় আসে। তারপরে দেখবেন নিত্য পুরুষবাচক শব্দ এবং নিত্য স্ত্রীবাচক শব্দ, মানে যে শব্দগুলো সর্বদাই পুরুষবাচক, ওইটার কোনো আপনি স্ত্রীবাচক করতে পারবেন না। হ্যাঁ, যেমন হচ্ছে কবিরাজ, রাষ্ট্রপতি, বিচারপতি, এগুলাকে বলা হয় হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। এরকম কিছু আছে নিত্য স্ত্রীবাচক শব্দ। এই উদাহরণগুলো পড়বেন, বিশেষ করে খেয়াল করবেন যে উদাহরণগুলো পরীক্ষায় আসছে সেইটাই আসার সম্ভাবনা আরো বেশি। সবগুলো নামে একটু দেখার চেষ্টা করবেন, তবে যেগুলো পরীক্ষায় আসছে সেইগুলাই পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আর পুরুষবাচক স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আবার দেখবেন যে কিছু কিছু পুরুষবাচক শব্দের দুইটা করে স্ত্রীবাচক রূপ আছে। আচ্ছা, আপনারা একটু লাইনে থাকেন। হ্যাঁ, আমি 1 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে একটা ফোন আসছে জরুরি, আমি ফোনটা রিসিভ করি আর কি। হ্যাঁ, আপনারা একটু লাইনে থাকেন।
ভাবলাম যে কলেজের ছাত্র খুলেনি নাকি নাকি বুঝতেছি না, ওই জন্য আমি আপনার সাথে শান্ত বলেছি। পরে দেখুন দাও। আল্লাহ, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে যেমন আমরা যদি বলি দেবর, হ্যাঁ দেবরের স্ত্রীবাচক শব্দ হতে পারে দুইটা, একটা হতে পারে ননদ, হ্যাঁ দেবরের একটা স্ত্রীবাচক শব্দ হতে পারে ননদ। মানে কি দেবরের একটা হচ্ছে দেবরের কি বললাম ননদ, আরেকটা হতে পারে যা। হ্যাঁ দেবরের একটা হতে পারে যা, আরেকটা হতে পারে ননদ। তারপরে বন্ধুর ক্ষেত্রে কি হতে পারে, বন্ধুর স্ত্রীবাচক শব্দ হতে পারে একটা বান্ধবী, আরেকটা হতে পারে বন্ধু পত্নী মানে বন্ধুর বউ। বন্ধু বান্ধবী আমরা বলি, একটা হচ্ছে বন্ধুর ক্ষেত্রেই বন্ধু বান্ধবী, আরেকটা হচ্ছে বন্ধুর ক্ষেত্রে যখন বন্ধুর বউকে বোঝাবে তখন বলা হবে বন্ধু পত্নী। এরকম কিছু কিছু শব্দের পুরুষবাচক শব্দের দুইটা করে স্ত্রীবাচক রূপ আছে, এইটা আবার পরীক্ষায় আসে। তারপরে দেখবেন কিলা ফোন দিলে, তারপরে দেখবেন কিছু কিছু আছে যেটা হচ্ছে যে এই অর্থে ব্যবহৃত হয়, হ্যাঁ এই অর্থে বিশেষ এই যে জাতি অর্থে বা এই অর্থে ব্যবহৃত হয় কোন শব্দগুলো, এরকম একটা আসে। তারপরে দেখবেন এখানে একটা অংশ পরীক্ষায় আসে ক্ষুদ্রার্থে এবং হচ্ছে বৃহৎ অর্থে, কোনগুলো ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়, কোন স্ত্রী প্রত্যয়গুলো যেগুলো মানে স্ত্রীবাচক শব্দগুলো যেটা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়, কিছু আছে বৃহৎ অর্থে ব্যবহৃত হয়, এই উদাহরণগুলো পরীক্ষায় আসে। কিছু আছে বিশেষ নিয়মে স্ত্রীবাচক করতে হয়, হ্যাঁ মানে এটা আলাদা মানে বিশেষ একটা পদ্ধতিতে এটা স্ত্রীবাচক করতে হয়, এরকম কিছু আছে। হ্যাঁ তো এইগুলা থেকেই পরীক্ষায় যে কয়েকটা টাইপের কথা বললাম এগুলা থেকেই ঘুরে ফিরে পরীক্ষায় প্রশ্ন আসে। নর্মালি এই চ্যাপ্টার গুলো থেকে খুব বেশি একটা প্রশ্ন হয় না, মাঝে মাঝে একটার মতন প্রশ্ন আসে, আসলে যতটুকু বললাম এর মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। এবং এইগুলোর জন্য ওই যে বললাম আপনারা চাইলে যে কোনো একটা ডাইজেস্ট ফলো করতে পারেন, তাও যদি না পারেন বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেইটা এনিহাও মনে রাখেন, হ্যাঁ সেইটা একটু ভিতরের বিষয়গুলো দেখেই বুঝে বুঝে ওইটুকু যদি মনে রাখতে পারেন তাতেই পরীক্ষায় কমন পেয়ে যাবেন। আমি তারপরেও এই বইটা থেকে একটু যাই, এই বইটা থেকে আমি একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ আমি এই বইটা আজকেই নিছি কিন্তু আমার কাছে মনে হয়েছে বইটা খুব কাজে আসবে আপনাদের। দেখেন আমি এই বইটার মধ্যে বলতেছি পুরুষ স্ত্রীবাচক শব্দ লিঙ্গ, এই যে প্রথমে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ বলতে কি বোঝায় সেটা দেয়া আছে, লিঙ্গের যে 4টা প্রকারভেদ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লীবলিঙ্গ, এখানে উদাহরণগুলো দেয়া আছে যেটা আমি অলরেডি আলোচনা করলাম। তারপরে দেয়া আছে নিত্য পুরুষবাচক শব্দ যেগুলো সব সময়ই মানে পুরুষবাচকই হবে, এটার কোনো স্ত্রীবাচক রূপ আসবে না, সেটাকে আমরা বলি নিত্য পুরুষবাচক শব্দ। হ্যাঁ এইখানে অনেকগুলো দেয়া আছে, তো সবগুলো আবার পরীক্ষায় আসে না, এই জন্য বললাম যে আপনি এটা দেখতে পারেন ডাইজেস্ট থেকে বই থেকে, কিন্তু মনে রাখার ক্ষেত্রে যেগুলো পরীক্ষায় বিশেষ করে আসছে সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। তারপরে নিত্য স্ত্রীবাচক শব্দ, এইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, নিত্য পুরুষবাচক শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ, এটা পরীক্ষায় খুব আসে। তারপরে কোনগুলো হয়তোবা অবজ্ঞার্থে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ অবজ্ঞার্থে, যেমন নি একটা প্রত্যয় আছে নি, হ্যাঁ শেষে নি যুক্ত হলে এটা অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা যদি বলি দেখেন, হ্যাঁ আমরা যদি বলি যেমন জেলে, জেলে থেকে যদি জেলে নি হয় তখন কিন্তু অবজ্ঞা অর্থে অনেকটা অবজ্ঞা করা হচ্ছে এরকম বোঝানো হয়। তারপরে আমরা যদি বলি যেমন জমিদার, ডাক্তার, দারোগা, মাস্টার, হ্যাঁ এগুলাকে কি বলা হয়, এগুলা হচ্ছে আপনার উঁচু অর্থে ব্যবহৃত হয়, কিন্তু যখন নি শব্দটা যুক্ত করব ডাক্তার নি, ডাক্তার নিয়ে আসছে, হ্যাঁ তখন অনেকটা দেখবেন যে অবজ্ঞা করে এরকম বলা হয়ে থাকে, হ্যাঁ এটা হচ্ছে অবজ্ঞার্থে ব্যবহার করা হয়। তারপর এখানে বিশেষ কিছু প্রত্যয় যুগে বিভিন্নভাবে যে শব্দগুলো গঠন করা হয় সেরকম কিছু দেয়া আছে, যেমন আনি প্রত্যয় যুগে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়ে থাকে, মেথর থেকে মেথরানি, চাকর থেকে চাকরানি, ঠাকুর থেকে ঠাকুরানি। অনেক সময় এরকম পরীক্ষায় আসে যে একটা শব্দ দিয়ে বলা হলো এটার স্ত্রীবাচক রূপ কি হবে, তখন এরকম প্রত্যয় যোগ করে আপনারা চাইলে সেটা করতে পারেন। হ্যাঁ তারপর বিশেষ নিয়মে সাধিতগুলো আছে, এই তো মোটামুটি যেগুলো ছিল এখানের বইয়ের মধ্যে উভয় লিঙ্গ দেওয়া আছে, এগুলো এটার মধ্যেও দেওয়া আছে, একটু সাজাই গোছাই দেওয়া আছে। তবে যেহেতু এই টপিকটা থেকে আমাদের এত বেশি কিছু পরীক্ষা আসে না, আপনারা জানার জন্য অনেক কিছু পড়তে পারেন, বিশেষ করে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেইগুলো ভালোভাবে বুঝে বুঝে পড়েন তাহলেই হবে। এরপরে আসি হচ্ছে দ্বিরুক্ত শব্দ, এরপরে দ্বিরুক্ত শব্দ, এই দ্বিরুক্ত শব্দ থেকে সবসময় পরীক্ষায় খুব বেশি একটা প্রশ্ন আসে না, একটা প্রশ্ন মাঝে মাঝে আসে, সেইটা কোন টাইপের প্রশ্ন আসে দেখবেন, কোন ধরনের দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দের মধ্যে অনেকগুলো আছে কিন্তু কোন ধরনের দ্বিরুক্ত শব্দ, এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে, পদের দ্বিরুক্তি, শব্দের দ্বিরুক্তি, ধনাত্মক দ্বিরুক্তি নাকি কোন দ্বিরুক্তি। হ্যাঁ
এইরকম একটা প্রশ্ন আসে। তো আমি ওভারঅল একটা আলোচনা করি। দ্বিরুক্তি শব্দ কাকে বলে? দ্বিরুক্তি, দ্বি মানে কি দুইবার, যেটা দুইবার পরপর দুইবার যেটা শব্দটা মানে উক্ত করা হয়, হ্যাঁ, পরপর দুইবার শব্দ যোগে যে শব্দটা গঠিত হয় একটা বাক্যের মধ্যে, দেখবেন ভালো ভালো আম, ভালো ভালো আম, পাকা পাকা আম, এরকম বলা হচ্ছে, হ্যাঁ। তো এই যে ভালো ভালো দুইটা শব্দ দিয়ে মানে একটু জোর দিয়ে বোঝাইতে বা ওইটার কোনো বিশেষত্বকে বোঝাইতে একই শব্দ দুইবার করে ব্যবহার করা যেটাকে বলা হয় সেটাকে আমরা বলি দ্বিরুক্তি শব্দ। দ্বিরুক্তি শব্দ দেখবেন কয়েকটা প্রকারভেদ আছে, হ্যাঁ। শব্দের দ্বিরুক্তি, একটা আছে পদের দ্বিরুক্তি, হ্যাঁ, আরেকটা আছে ধনাত্মক দ্বিরুক্তি, হ্যাঁ। শব্দ দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, ধনাত্মক দ্বিরুক্তি, এইগুলোর মধ্যেই দেখবেন ডাইজেস্টের মধ্যে, এই বইটার মধ্যে অনেক বেশি ব্যাখ্যা দেওয়া আছে, ডাইজেস্টের মধ্যে ঠিক যতটুকু প্রয়োজন হবে সেটাই দেওয়া আছে। শব্দের দ্বিরুক্তি কিরকম হতে পারে? একই শব্দ দুইবার ব্যবহার করে, একই শব্দ দুইবার ব্যবহার করে। আমরা যদি বলি ভালো ভালো আম, পাকা পাকা আম, দেখেন একই শব্দ দুইবার ব্যবহার করছি, পাকা পাকা, ভালো ভালো, ফোটা ফোটা পানি, একই শব্দ, ঠিক একটাই শব্দ দুইবার ব্যবহার করে, সেটাকে আমরা বলি কি? শব্দের দ্বিরুক্তি। আরেক, এটা বিভিন্নভাবে গঠন করা যেতে পারে, আপনি উদাহরণগুলো দেখলেই বুঝবেন। একটা হচ্ছে যে প্রথম শব্দটা ঠিকই থাকবে, দ্বিতীয় শব্দটা একটু পরিবর্তন হবে, ফিটফাট, ফিট ফিট বলতেছি না, ফিটফাট, ফিট ছিল ফাট হয়ে গেছে, হ্যাঁ, ফিটফাট। গল্প স্বল্প করা, এই যে গল্প পরেরটা হয়ে গেছে স্বল্প, জাস্ট শব্দটা একটু পরিবর্তন হয়েছে পরেরটার ক্ষেত্রে, এইভাবে কিন্তু শব্দের দ্বিরুক্তি হয়। তারপরে সমার্থক শব্দ যোগে হতে পারে, সমার্থক শব্দ যোগ করে, ধন দৌলত, হ্যাঁ, ধন দৌলত, আমরা কথায় কথায় বলি না যে কি রে ভাই তোমার কোনো খোঁজ খবরই নাই, খোঁজ খবর, হ্যাঁ, এই যে খোঁজ খবর, এটাও কিন্তু দ্বিরুক্তি শব্দই, মানে দুই জাতীয়, খোঁজ নেওয়া অর্থ কি? খবর নেওয়া, একই টাইপের সমার্থক, দুইটা সমার্থক শব্দ একত্র পরপর ব্যবহৃত হয়ে এটা কি দ্বিরুক্তি শব্দ গঠন করতে পারে, মানে এটা হচ্ছে সমার্থক শব্দ যোগে গঠিত দ্বিরুক্তি শব্দ, এবং এটা কি শব্দের দ্বিরুক্তি। আরেকটা হচ্ছে বিপরীতার্থক হতে পারে, লেনদেন, হ্যাঁ, তোমার সাথে আমার কোনো লেনদেন নেই, লেনদেন, লেন আর দেনটা কি? বিপরীত শব্দ, দেনা পাওনা বিপরীত শব্দ। তার মানে শব্দের, এগুলো সবগুলোই কিন্তু শব্দের দ্বিরুক্তি। কি কি বললাম? একটা হচ্ছে একই শব্দ দুইবার ব্যবহার করে, সেটা কি? ফোটা ফোটা, ভালো ভালো, পাকা পাকা, হ্যাঁ, ভালো ভালো আম, পাকা পাকা আম, ফোটা ফোটা পানি। দ্বিতীয় শব্দ হালকা পরিবর্তন করে, যেমন কি মিটমাট, গল্প স্বল্প, দ্বিতীয়টা শুধু একটু পরিবর্তন হচ্ছে। সমার্থক শব্দ যোগে, হ্যাঁ, সেটা কি বললাম? ধন দৌলত, খোঁজ খবর, আর এটা কি সমার্থক শব্দ যোগে। আর বিপরীতার্থক শব্দ যোগে কি? লেনদেন, তারপরে কি? দেনা পাওনা, মানে একটার আরেকটার বিপরীত শব্দ ব্যবহার করে, এগুলো সবগুলো হচ্ছে শব্দের দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তি বলতে কি বোঝায়? পদের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তিটা হচ্ছে যেখানে পদের পরিবর্তন হয়, হ্যাঁ, মানে পদটা, মানে ওই দ্বিরুক্তিতে বিভক্তির ব্যবহার থাকবে, খুব সহজভাবে যদি বলি, পদ বলতে সেখানে বিভক্তির ব্যবহারটা থাকবে, হ্যাঁ। এর আগের গুলা বলছে এগুলো শুধু শব্দের সাথে সম্পর্কযুক্ত, আর পদের ক্ষেত্রে বিভক্তি। এখন বিভক্তি কয় প্রকার? এটা তো আমরা অলরেডি পড়ে আসছি কারক বিভক্তির সময়, 7 প্রকার, শূন্য বা প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই বিভক্তির ব্যবহার থাকবেন। যেমন আমরা যদি বলি, উদাহরণ দিই, ঘরে ঘরে পড়ালেখা হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া ঘরে ঘরে, এটা তো শব্দের দ্বিরুক্তিও হতে পারে। শব্দটা একটু খেয়াল করে দেখেন, ঘরে ঘরে, মূল শব্দটা হচ্ছে ঘর, ঘর ঘর, হ্যাঁ, এখানে ঘরে ঘরে, ঘরে ঘরে বলতে দেখেন তো ঘরের পরে কি আছে? এ, এটা কি? এ অন্তস্থ তে, এটাকে আমরা কি বলি? সপ্তমী বিভক্তি বলি। তার মানে এখানে বিভক্তির ব্যবহারটা আছে, হ্যাঁ, ঘরে ঘরে, এ, হ্যাঁ, তার মানে দুইটা বিভক্তি পরপর ব্যবহৃত হচ্ছে। এইটাকে আমরা বলবো হচ্ছে পদের দ্বিরুক্তি। যদি বলা হয় ফোটাই ফোটাই পানি, দেখেন ওইটার সাথে একটু মিলাই, ফোটা ফোটা পানি আর ফোটাই ফোটাই পানি, ফোটা ফোটা পানি, এটাকে আমরা বলতেছি শব্দের দ্বিরুক্তি, দুইটা শব্দ পরপর ব্যবহৃত হয়েছে। কিন্তু ফোটাই ফোটাই পানি, এটা যখন বলতেছি, দেখেন ফোটাই শব্দটার শেষে কি আছে? অন্তস্থ আছে। এ অন্তস্থতে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাহলে অন্তস্থ আছে, ফোটাই ফোটাই পানি, যেহেতু অন্তস্থ আছে এবং দুইটা অন্তস্থ পরপর এরকম হচ্ছে বিভক্তি যুগে গঠিত হচ্ছে, সুতরাং এইটাকে আমরা বলবো হচ্ছে পদের দ্বিরুক্তি। সুতরাং শব্দের দ্বিরুক্তির ক্ষেত্রে ওই বিষয়গুলো খেয়াল করব। পদের দ্বিরুক্তির ক্ষেত্রে স্পেসিফিক ভাবে আমরা খেয়াল করব যে এখানে বিভক্তির ব্যবহারটা আছে কিনা। যদি বিভক্তি দুইটা পরপর একই বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় সেটাকে বলবো পদের দ্বিরুক্তি, আর যদি পদের দ্বিরুক্তি না হয়ে অন্যভাবে গঠিত হয় সেগুলো নরমালি কি হচ্ছে? শব্দের দ্বিরুক্তি হচ্ছে। আরেকটা আছে ধনাত্মক দ্বিরুক্তি। এই ধনাত্মক দ্বিরুক্তির কয়েক ধরনের আবার ভাগ আছে, দেখবেন, হ্যাঁ। একটা হচ্ছে মানুষের ধ্বনির অনুকার করে, যেমন হচ্ছে মানুষ বা কোনো পশু পাখির হতে পারে, যেমন মানুষ কি ঘেউ ঘেউ করে, তারপরে কি, যেমন কুকুরের ধ্বনি কি ঘেউ ঘেউ করে না কুকুর, দেখেন এই ঘেউ ঘেউ এটাও কিন্তু একটা দ্বিরুক্তি শব্দ। যেগুলা অনেকটা দেখবেন যে শব্দ টাইপের যেগুলো আছে, যেগুলো হচ্ছে শব্দ টাইপের, হ্যাঁ, যেটা কোনো একটা শব্দ উৎপন্ন করে, প্রাণীর হতে পারে, গাছপালার হতে পারে, মানুষের হতে পারে, বা যেগুলো হচ্ছে অনেকটা অনুভূতি জাত, এইগুলা হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। যেমন মানুষের ক্ষেত্রে কি মানুষ ভেউ ভেউ করে, হ্যাঁ। জীবজন্তু কুকুরের ধ্বনি, মানে মানুষ যখন উচ্চস্বরে কান্না করে সেটাকে বলে না ভেউ ভেউ করে কেঁদে উঠলো,
তারপরে হিহি করে হেসে উঠলো, হিহি করা, গুনগুন করে গান গাইছে, গুনগুন। এইগুলা হচ্ছে মানুষের ক্ষেত্রে। আমরা যদি জীবজন্তুর কথা বলি, যেমন ঘেউ ঘেউ, কুকুর কি করে? ঘেউ ঘেউ করে। বিড়াল কি করে? মিউ মিউ, হ্যাঁ বিড়াল করে মিউ মিউ করে। কোকিল কি করে? কোকিল কু এভাবে ডেকে ওঠে না? তারপরে কি কাক কি কা কা করে ডেকে ওঠে। এই যে বিভিন্ন যে প্রাণীর ডাকগুলো আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে জীবজন্তুর ক্ষেত্রে। এইগুলো হচ্ছে সবগুলো ধনাত্মক বিরক্তি। বস্তুর ক্ষেত্রে কি, যেমন ধরেন বৃষ্টি পড়ার শব্দকে আমরা কি বলি? ঝমঝম। হ্যাঁ, এটা মানে বেশিরভাগই কি বলছি, সবগুলোই শব্দ দ্বারা, মানে বেশিরভাগই বোঝার সহজ উপায় ধনাত্মক বিরক্তি, যেগুলো হচ্ছে শব্দ, যেগুলো বস্তু প্রাণীর তৈরি উৎপন্ন শব্দ হতে পারে, বস্তুর হইতে পারে, ব্যক্তির হইতে পারে। যেমন আমরা যদি বলি হু হু করে বাতাস বইছে, বাতাস বসার যে শব্দ সেটাকে আমরা বলতেছি কি হু হু করে বাতাস বসা, তার মানে এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে, এটাও ধনাত্মক বিরক্তি। আরো কিছু আছে যেগুলো সরাসরি শব্দ না, অনেকটা অনুভূতি জাত হতে পারে। যেমন আমরা যদি বলি যে এমন মানে শরীরে কামড় লাগার মতন যখন অনুভূতি হয় না, যে ইস কুটকুট করতেছে, শরীরটা আমার কুটকুট করতেছে, হ্যাঁ কুটকুট করতেছে রে, এখানে একটু চুলকাই দেয়, হ্যাঁ ভালো লাগতেছে না। কুটকুট করা মানে কুটকুট করে কামড় দিচ্ছে। আমরা বলি না যে কুটকুট করে কামড় দেয়। কুটকুট করে কামড় দেওয়ার অর্থ কি? যেটা অনেকটা অনুভূতি হচ্ছে, যেখানে পরপর দুইটা শব্দ কি বললাম, কুটকুট। কেউ একজন কুটকুট মানে এমন ব্যথা হয়েছে মনে হচ্ছে কুটকুট করে কামড় দেওয়ার মতন। আমরা বলি ঠাঠা রোদ পড়ছে, কি রোদ রে ভাই, ঠাঠা রোদ। হ্যাঁ, ঠাঠা রোদ মানে কি? এটা রোদের অবস্থাটাকে বোঝাচ্ছে, এটা একটা অনুভূতি জাত। এই জাতীয় বিষয়গুলোকে বলা হয় হচ্ছে ধনাত্মক বিরক্তি। হ্যাঁ, তাহলে মোটামুটি বিরক্তি শব্দটা আমরা বুঝতে পারছি। এরপরে আপনারা যখন বইয়ের মধ্যে পড়তে যাবেন, দেখবেন বইয়ের মধ্যে কিছু উদাহরণ দেয়া আছে। যেমন আমরা যদি বলি কলকলিয়া উঠলো সেথায় নারীর প্রতিবাদ, এই এখানে যে বিরক্তি শব্দটা আছে সেটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এটা কি মানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে? এগুলোর জন্য আমার কাছে মনে হয় বিগত বছরের বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এর সাথে সেগুলো পড়লেই হবে। আর একটা প্রশ্ন খুব আসে এখান থেকে, এই যে কোনটা কোন ধরনের বিরক্তি যেটা নিয়ে আলোচনা করলাম সেইটা, পাশাপাশি আরেকটা প্রশ্ন আসে, দেখবেন যে উদাহরণগুলো আসে। যেমন যদি বলা হয় রাশি রাশি ধান, রাশি রাশি ধন, ধামা ধামা ধান, এরকম একটা প্রশ্ন আসছে কিন্তু রাশি রাশি ধান এটা বলতে কি বোঝানো হচ্ছে? রাশি রাশি ধান মানে কি? অনেক ধানকে বোঝানো হচ্ছে, ধানের আধিক্যকে বোঝানো হচ্ছে। তার মানে এই শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? আধিক্যকে বোঝানো হচ্ছে। যদি বলা হয় আমি জ্বর জ্বর বোধ করছি, জ্বর জ্বর বোধ করছি এর অর্থ কি? আসলে কিন্তু পুরোটা জ্বর আসছে বা আমার তীব্র জ্বর এরকম বোঝানো হচ্ছে না। জ্বর জ্বর বোধ করছি মানে হচ্ছে মনে হচ্ছে যে আবার জ্বর আসতে পারে বা আসতেছে, তার মানে কি সামান্য অংশটাকে বোঝাচ্ছে, মানে এত তীব্র না, সামান্য অংশটাকে বোঝাচ্ছে। এটা দ্বারা মূল অর্থ হচ্ছে সামান্য। তারপরে যদি বলি ডেকে ডেকে হয়রান হয়েছি, ডেকে ডেকে হয়রান হওয়ার মানে কি? একবার ডাকি নাই, অনেকবার ডাকছি, পৌনপুনিকতা, মানে বারবার একই কাজ করা, সেটাকে আমরা বলি পৌনপুনিকতা। ডেকে ডেকে হয়রান হয়েছি মানে কি? একই কাজ আমরা বারবার করছি। তা আমি জাস্ট 3-4টা উদাহরণ দিলাম, বইয়ের মধ্যে পড়তে গেলে এরকম বেশ কয়েকটা উদাহরণ আছে, এগুলো একটু পড়বেন, যে কোন মানে পড়লেই বুঝতে পারবেন। আমি বললে যেরকম বুঝতেছি আপনারা পড়লেও ঠিক বুঝতে পারবেন যে কোনটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, মানে কোন বিরক্তি শব্দটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে। এই প্রশ্নটা আবার পরীক্ষায় আসে। এটা গেল কি? এটা গেল হচ্ছে বিরক্তি শব্দ। এরপরে আসি হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দর মধ্যে দেখবেন যে কোনো বইয়ের মধ্যে খুব বেশি কিছু নাই, এখানে প্রশ্ন খুব পরীক্ষায় খুব কম আসে। সংখ্যাবাচক শব্দ থেকে বিসিএস প্রিলিতে খুব বেশি একটা প্রশ্ন আসে না। সংখ্যা কাকে বলে, সংখ্যা দ্বারা কি বোঝায়, এগুলো পড়ার পরে 4টা ভাগ আছে। 4টা ভাগ: অঙ্কবাচক, গণনাবাচক, ক্রমবাচক এবং হচ্ছে তারিখবাচক। বিষয়গুলো কি? অঙ্কবাচক বা সংখ্যাবাচক যেটাকে আমরা বলি, আমরা ওই যে ছোটবেলায় পড়ে আসছি না, অঙ্কে লিখুন আর কথাই লিখুন। অঙ্কে লিখুন যেটা, হ্যাঁ অঙ্কে লিখুন যেটা, সেইটা হচ্ছে যে ওই 0 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে অঙ্কবাচক। কথায় লিখি যেটা আমরা এক যখন বানান করে লিখবো সেটা হচ্ছে গণনাবাচক। পূরণবাচক কোনটা? যেমন আমরা এক আর একটাকে যদি আমরা এক না বলে প্রথম বলি, প্রথম বালক, দ্বিতীয় বালক, তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এইভাবে যখন বলি সেটাকে আমরা বলি পূরণ অথবা ক্রমবাচক, সিরিয়াল মেনটেন করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এটাকে আমরা বলি হচ্ছে পূরণবাচক বা ক্রমবাচক। আর তারিখটাকে উল্লেখ করার ক্ষেত্রে যেগুলো আমরা বলি যে আজকে হচ্ছে কি, আজকে এত তারিখ, আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 4 ডিসেম্বর। এই যে তারিখ উল্লেখ করার ক্ষেত্রে যেগুলো আমরা ব্যবহার করি 1, 2রা, 3রা, 4, এগুলাকে বলা হয় হচ্ছে তারিখবাচক। হ্যাঁ, তো সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে বা সংখ্যা এই চ্যাপ্টারটার ক্ষেত্রে খুব বেশি প্রশ্ন আসে না, ঘুরে ফিরে যে কয়টা আলোচনা করলাম এইগুলা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। এটা মাথার মধ্যে থাকলেই প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে। এরপরে আসি হচ্ছে বচন। আচ্ছা ভাইয়া লিখছে, ভাই বাংলা দ্বিতীয় পত্রে মোটামুটি আমাদের ধারণা আছে, পিলির পাশাপাশি রিটেনে কোন টপিকগুলো আছে যদি বলতে, আচ্ছা শেষে বলতেছি ভাই।
মানে আমার রেসপন্সিবিলিটি থেকে ধরেন আমার এগুলো একবার করে আলোচনা করতে হবে, কারণ অনেকেই হয়তো বলবেন যে ভাইয়া এইগুলো তো আলোচনা করা হয় নাই। আমার যতটুকু আইডিয়া, যেগুলো পড়ানো হয় না এখনো বাকি আছে, এগুলো সবাই ইজিলি বাসায় বুঝতে পারবেন। আমি জাস্ট একবার করে বলে যাই, বাসায় গেলেই বাকিগুলো পড়ে ফেলতে পারবেন। বচন, হ্যাঁ, এক বচন বহু বচন, যেটাকে আমরা ইংরেজিতে বলি নাম্বার, হ্যাঁ, যেটা দ্বারা আসলে সংখ্যার ধারণাকে বোঝায়, একজনকে বোঝাচ্ছে নাকি অনেকজনকে বোঝাচ্ছে। বচনের ক্ষেত্রে পরীক্ষায় খুব বেশি একটা প্রশ্ন হয় না। বচনের ক্ষেত্রে পরীক্ষায় দেখবেন যে প্রশ্নগুলোর ধরন থাকে যে কি কি শব্দ যোগে গঠন করা হয়। যেমন আমরা যদি বলি দেখেন কি বলা যেতে পারে, যেমন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কি বলতেছি, দর্শকের সাথে কি যুক্ত করছি, মণ্ডলে যুক্ত করছি। প্রিয় সুধীবৃন্দ, সুধীর সাথে আমরা কি যোগ করছি, বৃন্দ যুক্ত করছি, তাই না? তারপরে হচ্ছে মানে কিছু কিছু শব্দ যোগ করে ওইটাকে কি করা হয়, এক বচনটাকে বহু বচন করা হয়। তো এখান থেকে বিগত বছরের প্রশ্নগুলো মূলত একটু খেয়াল করবেন। আর একটু খেয়াল করবেন যে উন্নতবাচক যেগুলো প্রাণী আছে সেগুলোর ক্ষেত্রে কোন অংশটা যুক্ত করে এটাকে বহু বচন করা হচ্ছে। তারপরে কিছু কিছু আছে যেটা প্রাণীবাচক বা অপ্রাণীবাচক, হ্যাঁ, দুইটার ক্ষেত্রেই ব্যবহার করা হতে পারে। সরাসরি প্রাণীবাচকের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে, অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহার হবে। সেইগুলো কোনগুলো, শুধু অপ্রাণীবাচকের ক্ষেত্রে কোনগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ, এইভাবে বিশেষ কিছু আছে যেগুলো হচ্ছে এই শব্দযোগে গঠিত করা হয়, বা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেইটা এখান থেকে পড়তে পারেন। পদাশ্রিত নির্দেশক, যেটাকে ইংরেজিতে আমরা কি বলি, আর্টিকেল, AND, টিটা খানাখানি, হ্যাঁ, তো এখান থেকে পরীক্ষা আসলে খুব একটা প্রশ্ন আসে না, বিগত বছরের প্রশ্ন দেখলে দেখতে পারেন। ধাতু, ধাতু থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ, ধাতু থেকে পরীক্ষায় আবার প্রশ্ন আসে। ধাতু থেকে দেখবেন যে ক্রিয়াপদের ভাগ করলে মূল যে অংশটাকে পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে ধাতু, মূল অংশটা, হ্যাঁ, ধাতু। এখন আমরা মানে এখানে দুইটা অংশ থাকে। যদি আমরা বলি করা, আমরা বলতেছি করা, করা শব্দটা একটু খেয়াল করেন তো। আমরা যদি বলি এটাকে ভাগ করেন, কর যুক্ত আ, প্রথম মূল শব্দটা কিন্তু কর, তারপরে আ যুক্ত হয়েছে, সরয়া, হ্যাঁ, তো কর এইটাকেই আমরা বলতেছি হচ্ছে ধাতু। দেখেন করা, এটা একটা ক্রিয়াপদ না? করা বলতে কি, কোন কাজ করাকে বোঝায়। যদি বলা হয় খেলা, খেল যুক্ত আ, মূল শব্দটা কি, খেল। ওই যে মূল যে শব্দটার সাথে একটা বিভক্তি যুক্ত হচ্ছে, ওই যে মূল অংশ যেটাকে আছে সেটাকে আমরা বলি হচ্ছে ধাতু। আর আ যেটা যুক্ত হলো এটা হচ্ছে বিভক্তি, হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়াপদকে মূল অংশ যুক্ত করলে আমরা দুইটা অংশ পাই, একটা ক্রিয়া মূল বা যেটাকে বলতেছি ধাতু, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, একটা হচ্ছে ক্রিয়া মূল, ক্রিয়ার মূল অংশটা যেটা আরেকটা নাম হচ্ছে ধাতু, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। হ্যাঁ, এখন ধাতু আছে তিন প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু, আর একটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু হচ্ছে যেগুলো কখনো বিশ্লেষণ করা যাবে না, শুধুমাত্র ওইটাই থাকবে। যেমন আমরা যদি বলি যদি বলি যে খেল, খেল বললে দেখেন এটা মৌলিক ধাতু হবে, কারণ কি, শুধু খেল শব্দটাই আছে, খেলা কিন্তু এখানে নাই, খেলা এখানে নাই, হ্যাঁ, এরকম মৌলিক শব্দ অনেকগুলো আছে। আচ্ছা, এখানে না লিস্ট আছে, বইয়ের মধ্যে আলাদা করে লিস্টই দেওয়া আছে, মৌলিক ধাতুর লিস্টগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখবেন, তবে দেখলে পরীক্ষায় বুঝতে পারবেন। আর সাধিত ধাতু কোনগুলা, যেগুলোর সাথে আ যুক্ত করে করা যায়, যেমন আমরা বলতেছি পড়া, হ্যাঁ, আ যুক্ত করে যেগুলো করা যায় সেগুলো হচ্ছে সাধিত ধাতু। আরেকটা আছে দেখবেন ওই যে ইয়েটা, হ্যাঁ, সংযোগমূলক বা যৌগিক ধাতু, হ্যাঁ, এখানে মনে হয় পরপর দুইটা করে, আমার এক্সাক্ট এই মুহূর্তে খেয়াল নাই, আমি এটা অনেক আগে পড়ছি, আমি একবার এই বইটা থেকে আপনাদেরকে বলতেছি, হ্যাঁ, এটা হচ্ছে ধাতু, ধাতু 218। মৌলিক ধাতুর আরেকটা নাম হচ্ছে নাম সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ ধাতু। মৌলিক ধাতুর আবার তিনটা প্রকারভেদ আছে, হ্যাঁ, বাংলা, সংস্কৃত এবং বিদেশি। হ্যাঁ, বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, বিদেশি ধাতু। হ্যাঁ, এখন আপনারা চাইলে এই বই থেকে, এই বই কিছু টেকনিক দেওয়া আছে যে মৌলিক ধাতুগুলো কিভাবে দেখে মনে রাখতে পারেন, সেগুলো একটু দেখে ফেলতে পারেন। যদিও পরীক্ষায় খুব বেশি একটা প্রশ্ন এগুলো থেকে আসে না, তবে মাঝে মাঝে ধাতু থেকে আবার একটা প্রশ্ন হয় কিন্তু, হ্যাঁ, যেমন সংস্কৃত ধাতু মনে রাখার উপায় কি, কি কি থাকতে পারে, যুক্তবর্ণ যেগুলো থাকে একটু খেয়াল করবেন, যেগুলো যুক্তবর্ণ থাকে, হ্যাঁ, সেগুলো নর্মালি কি হয়, সংস্কৃত ধাতু হওয়ার চান্স থাকে। ধাতুতে যদি রিকার বা রিফলা থাকে সেগুলো সংস্কৃত ধাতু হওয়ার চান্স থাকে। যেমন যুক্তবর্ণ, আমি যদি একটা উদাহরণ দেই আপনাদের বুঝতে সুবিধা হবে, আমরা যদি বলি অঙ্ক, অঙ্ক এটা যুক্তবর্ণ আছে না, হ্যাঁ, যদি বলি ক্রন্দ, ক্রন্দের ক্ষেত্রে যুক্তবর্ণ আছে না, দন্তন্য দ। আমরা যদি বলি বন্ধ, দন্তন্য অর্ধ, যেগুলো যুক্তবর্ণ হয় সেগুলো সংস্কৃত ধাতু হওয়ার সম্ভাবনা থাকে। আমরা কোনটা আলোচনা করতেছি, মৌলিক ধাতু। মৌলিক ধাতুর তিনটা ভাগ আছে, বাংলা, সংস্কৃত, বিদেশি। হ্যাঁ, তো মৌলিক ধাতু আমরা কিভাবে চিনবো, মৌলিক ধাতুর ক্ষেত্রে যেগুলো সংস্কৃত ধাতু হয় সেইগুলো চিনার উপায় হচ্ছে যেগুলো যুক্তবর্ণ গঠিত হয়, যুক্তবর্ণ, অথবা ধাতুর মধ্যে দেখবেন রিকার বা রিফলা আছে। যদি বলা হয় দৃশ, দৃশ, দয়ের সাথে কি আছে, রিফালা আছে, হ্যাঁ,
যদি বলা হয় কৃত, কৃত প্রত্যয় যেটাকে আমরা বলি কৃত, কয়ের সাথে কি রিফালা আছে, রিফালা বা রফালা যেখানে থাকে সেটা সংস্কৃত ধাতু হওয়ার চান্স থাকে বেশি। এরকম কিছু কিছু অংশ আছে যেটা আপনি টেকনিক অনুযায়ী মনে রাখতে পারেন, তবে পরীক্ষায় একেবারে খুব বেশি তথ্য আসে না, জাস্ট এগুলো দেখে মনে রাখতে পারেন। বাংলা ধাতু কিভাবে দেখে বুঝবেন, যে ধাতুগুলোর সাথে চন্দ্রবিন্দু আছে, হ্যাঁ আমরা যদি বলি আখ, ছবি আঁকা আখ, এই আখ শব্দটার আয়ের উপরে চন্দ্রবিন্দু আছে, যেগুলোর উপরে চন্দ্রবিন্দু আছে সেটা দেখে আমরা বুঝতে পারি এটা হবে কি, এটা হবে হচ্ছে বাংলা ধাতু। এরকম আরো দুই একটা নিয়ম আছে, বিদেশি ধাতুগুলো এগুলো পরীক্ষা আসে না। সাধিত ধাতু কি বলছি, সাধিত ধাতু হচ্ছে যে মৌলিক ধাতুর সাথে যখন আমরা এই মানে ইয়াটা যুক্ত করবো, বিভক্তিটা যুক্ত করব, তখন সেটা হয়ে যাবে সাধিত ধাতু। মৌলিক মানে কি, যেটাকে ভাঙা যাচ্ছে না, আগের গুলো দেখেন ভাঙতে পারেন নাই। সাধিত মানে কি, যেটাকে ভাঙা যাবে, পর যুক্ত তার মানে এটাকে কিন্তু ভাঙা সম্ভব হচ্ছে, সুতরাং এইটাকে আমরা বলবো হচ্ছে সাধিত ধাতু। হ্যাঁ, সাধিত ধাতুরও দেখবেন তিনটা ভাগ আছে, নাম ধাতু, প্রযোজক ধাতু, কর্মবাচ্যের ধাতু। আচ্ছা, এগুলো আমার মনে হয় এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তারপরে যদি সমস্যা হয় দীপ্ত ভাই ক্লাসে আপনাদেরকে পড়াবেন, এগুলো দেখলেই বুঝতে পারবেন। আরেকটা আছে সংযোগমূলক ধাতু বা হচ্ছে এটাকে বলা হয় যৌগিক ধাতু। এইটার কয়েকটা নির্দিষ্ট রূপ আছে, যে কয়েকটা শব্দ মনে রাখলেই হয়, এই কয়েকটা শব্দের সাথে যদি যুক্ত হয় তখন সেটা হবে কি সংযোগমূলক ধাতু। আচ্ছা, এইগুলা গেল। এরপরে আর কি কি আছে, কাল, কাল নিয়ে আসলে এরকম পড়ার কিছু না। ইংরেজিতে আমরা যে টেন্সটা পড়ে আসছি সেটা মূলত বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না, বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখতে পারেন। কোনটা নিত্যবিত্ত অতীতকালের উদাহরণ, এরকম একটা প্রশ্ন প্রায়ই আসে, যেটা সবসময় আগে করা হইতো, এটা জাস্ট একবার দেখলেই বুঝবেন। পুরুষ, পুরুষ থেকে পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না পিলিতে। পুরুষ বলতে যেটাকে আমরা ইংরেজিতে পড়ছি কি, হ্যাঁ পুরুষ মানে কি, ওই যে পার্সন, হ্যাঁ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক ওই বিষয়টাই, খুব একটা পরীক্ষা আসে না। বাংলাতে কি বলা হয়, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। উত্তম পুরুষ যেটাকে আমরা বলি ফার্স্ট পার্সন, মানে আমি, আমি জাতীয় যা আছে। মধ্যম পুরুষ মানে কি তুমি, হ্যাঁ ইউ জাতীয় যা আছে। আর আমি আর তুমি ছাড়া বাকি যা আছে সেটাকে আমরা ইংরেজিতে বলি থার্ড পার্সন, আর বাংলাতে আমরা বলি হচ্ছে নাম পুরুষ। হ্যাঁ, নাম পুরুষ। বাংলা অনুজ্ঞা, অনুজ্ঞা কোনগুলো দেখেন, আমরা ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স পড়ে আসছি না, আদেশ, উপদেশ, অনুরোধ, এই টাইপের, বা এর সাথে অপারেটিভ সেন্টেন্সে পড়ছি প্রার্থনা। হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো যখন বাংলার ক্ষেত্রে আসে সেটাকে আমরা বলি হচ্ছে অনুজ্ঞার ব্যবহার। অনুজ্ঞা থেকে আসলে এরকম প্রশ্ন আসে না, কিছু সব বাক্য তুলে দেওয়া হয়। বাক্য তুলে দেওয়া বলা হয় যে এটা আসলে কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে। যেমন আমরা যদি বলি সত্য কথা গোপন করো না, সত্য গোপন করো না, এই যে এটা একটা অনুজ্ঞা, কিন্তু কারণ কি, এইটা দ্বারা কি বোঝাচ্ছে, তোমাকে একটা উপদেশ দেওয়া হচ্ছে যে জীবনে কখনো সত্যকে গোপন করো না, এই যে একটা উপদেশ দেওয়া হচ্ছে, যদি এটা উপদেশ দেওয়া হচ্ছে এটা হচ্ছে অনুজ্ঞা। এরকম কয়েকটা আছে, 5-7টা 10টা উদাহরণ হয়তো বা আছে, উদাহরণগুলো দিয়ে জাস্ট মনে রাখবেন যে কোনটা দ্বারা কোনটাকে বোঝাচ্ছে, এটাকে আদেশ বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে, নাকি এটা দ্বারা প্রার্থনা বোঝাচ্ছে, এইটা একটু দেখবেন। কারক বিভক্তি তো ক্লাসে মনে হয় আলোচনা করা হয়েছে, দীপ্ত ভাই আলোচনা করছেন। তারপরে আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করবেন, যদি কোনো ক্লাস ভুলবশত বাদ হয়ে যায়, ব্যাকরণেরই কোনো অংশ যদি ভুলবশত বাদ হয়ে যায়, তাহলে ওই ক্লাসটা কিন্তু দীপ্ত ভাই নিয়ে ফেলবেন। উপসর্গ আলোচনা করা হয়ে গেছে। অনুসর্গ, অনুসর্গ থেকে ওইরকম প্রশ্ন আসে না। অনুসর্গের ক্ষেত্রে একটা মেজর প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে একটা বাক্য দিয়ে বলা হয়তো এই বাক্যের মধ্যে কোনটা অনুসর্গ, অথবা অনুসর্গ হিসেবে যেটা ব্যবহৃত হয়েছে, হ্যাঁ ওই অনুসর্গটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আসামির পক্ষে উকিলকে, এই যে পক্ষে, এটা হচ্ছে অনুসর্গ। এই পক্ষে শব্দটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে এখানে, হ্যাঁ এই প্রশ্নটা মাঝে মাঝে আসে। জ্যোতি বা ছেদ চিহ্ন, এগুলা পরীক্ষায় খুব বেশি একটা ওইভাবে আসে না, বিগত বছরের প্রশ্নগুলো পড়লেই ওর মধ্যে যে কটা আসছে সেটা একটু বুঝে নিজে নিজেই বুঝতে পারবেন। একটা হচ্ছে উক্তি, ন্যারেশন, যেটা হচ্ছে ইংরেজিতে ন্যারেশন যেটাকে আমরা বলি, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি, এগুলো তুলনামূলক খুবই সহজ। আরেকটা অংশ আছে বাচ্য, বাচ্চার ক্লাসটা আমি দীপ্ত ভাইকে নিতে বলবো, আমি আসলে বাচ্চার ক্লাস পুরোটা এখনো ক্লিয়ার করি নাই। এটা দীপ্ত ভাই নিবেন। হ্যাঁ, এটা একটু মানে বাচ্চা তুলনামূলক খুবই সহজ, কিন্তু দু একটা জায়গায় আমাদের একটু প্রবলেম হয়। কর্তৃবাচ্য, যেটা সরাসরি কর্তা কাজ করে, আমি তারপরে একটু বলি। কর্তৃবাচ্য সরাসরি কর্তা যেখানে উপস্থিত থাকবে এবং কর্তাই কাজ করবে। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, আমি ভাত খাই, হ্যাঁ এখানে কি আমি কাজ করি, তার মানে এটাকে আমরা বলি কর্তৃবাচ্য। হ্যাঁ, কিন্তু এটাকে যখন বলা হবে দেখুন যেখানে কর্ম উল্লেখ থাকবে, হ্যাঁ যেমন হচ্ছে দেখেন আমি এখানে যদি বলি যে আমার দ্বারা ভাত খাওয়া হয়, যদি কখন ওইটা যেটাকে আমরা বলি অ্যাক্টিভ প্যাসিভের যে বিষয়টা আছে না ইংরেজিতে, অ্যাক্টিভ প্যাসিভ, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া হয়, বিষয়টা হচ্ছে অনেকটা সেরকম। আমি ভাত খাই যখন বলবো তখন সেটা কর্তৃবাচ্য, আর আমার দ্বারা ভাত খাওয়া হয়, দ্বারা দিয়া কর্তৃক, এই টাইপের যেটা আসবে সেটা হবে কর্মবাচ্য, এবং সেখানে কর্মের উল্লেখ থাকতে হবে।
ভাববাচ্যের সাথে কর্মবাচ্যের একটা ঝামেলা বাঁধে। ভাববাচ্যের সাথে কর্মবাচ্যের একটা ঝামেলা বাঁধে কোন জায়গায়, যে এটা আমরা বুঝে উঠতে পারি না। ভাববাচ্যের ক্ষেত্রে যেটা মূল রাখতে হবে, এখানে ক্রিয়ার অর্থটা প্রাধান্য পাবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা ভাববাচ্যের ক্ষেত্রে, হ্যাঁ ভাববাচ্যের ক্ষেত্রে কোনো কর্ম থাকবে না। ভাববাচ্যের ক্ষেত্রে কোনো কর্ম থাকবে না। হ্যাঁ, যেমন আমি যদি বলি আমার খাওয়া হয়, বা আমার খাওয়া হয়, এইটুকু যদি বলি, দেখেন এর মধ্যে কি কোনো, এখানে মূল অংশটা কি বোঝাচ্ছে, খাওয়াটাকে, এটা কি প্রাধান্য পাচ্ছে। আরো স্পেসিফিক ভাবে যদি বলি আমার খাওয়া হয়, এই শব্দটার মধ্যে প্রথমে কি আছে, আমার, এটা কর্তা। খাওয়া হয় এটার মধ্যে কি আছে, এটা এখানে সরাসরি ভার্ব আছে কিন্তু। হ্যাঁ, এখানে কোনো কর্ম আছে কি, কোনো অবজেক্ট আছে? কিন্তু এটা যখন বলা হতো আমার ভাত খাওয়া হয়, তখন কিন্তু এটা ভাববাচ্য হবে না। শুধু যখন বলবো আমার খাওয়া হয়, তখন এটা ভাববাচ্য। আমার ভাত খাওয়া হয়, এটাকে আমরা ভাববাচ্য বলতে পারবো না, কারণ এখানে ভাত শব্দটা উল্লেখ আছে। তার মানে কি, কর্ম উল্লেখ থাকলে সেটাকে আমরা ভাববাচ্য বলতে পারবো না, তখন সেটা হয়ে যাবে কি, কর্মবাচ্য হতে পারে। হ্যাঁ, এইটা। আরেকটা আছে হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য বলতে কি বোঝায়, এইটা হচ্ছে কর্মই কর্তার মতো কাজ করবে। হ্যাঁ, খুব সহজভাবে একটা উদাহরণ দেই, ফুল ফোটে, হ্যাঁ বাঁশি বাজে। আচ্ছা, আসলে এটা দেখেন তো, বাঁশি কি নিজে নিজে কখনো বাজতে পারে? বাঁশি কিন্তু নিজে নিজে বাজতে পারে না। আমি বা আপনি যদি বাঁশিটাকে বাজান, তখন বাঁশি বাজতে পারে। কিন্তু আমরা বলতেছি কি, শব্দটা, বাক্যটা বলতেছি কি, বাঁশি বাজে, বাঁশি বাজে। এখন বিষয়টা হচ্ছে যে বাঁশি আসলে নিজে নিজে বাজতে পারে না, বাঁশিকে একজন কর্তা বাজায়। তার মানে কি, এখানে কর্তা কাজ করলেও সে কিন্তু আড়ালে থাকে। বাক্য দেখে মনে হবে কাজটা করতেছে কর্ম। তার মানে এরকম যে অংশগুলো আছে, যেখানে বাক্য দেখে মনে হবে কর্মই কাজ করতেছে, আসলে কর্ম কাজ করে না, সেটাকে আমরা বলবো হচ্ছে কর্মকর্তৃবাচ্য। বাঁশি বাজে, বাঁশি নিজে নিজে কখনো বাজতে পারে না, বাঁশিকে কোনো একজন কর্তা এসে বাজায়, কিন্তু বাক্যটার গঠনই হচ্ছে এরকম, দেখে মনে হচ্ছে বাঁশি নিজেই বাজে। এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো হচ্ছে কর্মকর্তৃবাচ্য। তো উদাহরণগুলো পড়বেন, যদি দু এক জায়গায় কনফিউশন হয় দীপ্ত ভাইকে আমি বলবো, উনি ক্লিয়ার করবেন। আর কি আছে, ছন্দ, অলংকার, এগুলো থেকে পরীক্ষায় খুব একটা প্রশ্ন প্রিলিতে আসে না, দেখলে একবার দেখে রাখতে পারেন। এরপরে এসে ওই যে প্রবাদ, প্রবচন, তারপরে হচ্ছে বাগধারা টাগধারা, আমরা একবারে ইয়ে যে অংশটা সেটাতে চলে আসছি। এক কথায় প্রকাশ, মানে আমি এই বইটা থেকে দেখতেছি যে কিছু বাকি আছে কেন, দেখেন প্রায় সবই আলোচনা করা হয়ে গেছে। এখন আমাকে একটু বলেন, যে মোটামুটি একেবারে সামারাইজ, বাকি যে অংশগুলো সেটা সামারাইজ করার জন্য যা যা আলোচনা করার ছিল আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম। এখন আপনাদের আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আর যদি প্রশ্ন থেকে না থাকে তাহলে আজকের মতো শেষ করব। তবে ওই যে একজন আপু বলছেন, লুবাদা খানম আপু লিখছেন, ভাইয়া বাংলা দ্বিতীয় পত্র মোটামুটি আমাদের ধারণা আছে, প্রিলির পাশাপাশি রিটেনে কোন টপিকগুলো আসে যদি বলে দেন ভালো হয়। হ্যাঁ, এখানে ভুলে হয়তো বা লেখা আছে। প্রিলির সাথে বাংলার সাহিত্যের রিটেনের যে টপিকগুলো, এইটার জন্য আমার কাছে মনে হয় এটা নিয়ে, এটার জন্য মাথায় মানে বোঝা নেওয়ার, প্যারা নেওয়ার কিছু নাই। প্রথমে এইটাই মানে খুবই রিল্যাক্স থাকেন। কারণ হচ্ছে বইটার প্রাইস তো ভাইয়া আমি জানি না, বইটার প্রাইস কত, এই বইটার প্রাইস ভাই আমার জানা নেই, আমি জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই বইটার মধ্যে কত লেখা আছে সেটা দেখতে পারলেও ভালো লাগতো। কোথায় থাকে এটা? এই বইয়ের মধ্যে লেখা আছে 280 টাকা মাত্র। এখন আসলে এক্সাক্ট বইয়ের দাম কিরকম, বইয়ের দাম কিভাবে নির্ধারণ করা হয় আমি জানি না, আসলে সঠিক দামে লেখা থাকে কিনা, তবে হতে পারে। আর এটা অনেক আগে কিনছিলাম আমি, এখন কাগজের দাম বাড়ার পরে বইয়ের দাম বাড়তে পারে। তো বাংলা ব্যাকরণের ক্ষেত্রে প্রিলির সাথে লিখিত, এইটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার বা চিন্তার কিছু কারণ নেই। প্রিলির যে পড়াগুলো পড়তেছেন, এইটা পড়লে লিখিতের পড়াটা প্রায় কভার হয়ে যায়। কারণ লিখিত পরীক্ষায় ব্যাকরণ থেকে 30 মার্কসের প্রশ্ন হয়। 30 মার্কসের প্রশ্ন হয়। সেই 30 মার্কস কি কি? বাগধারা আসে 6টা বাগধারা আসে, এবং যে বাগধারাগুলো আসে আমরা প্রিলিমিনারির জন্য বিগত বছরের প্রশ্নগুলো যেগুলো পড়তেছি, এই 6টার মধ্যে দেখবেন 4টা 5টা আপনি এখান থেকেই কমন পেয়ে যাবেন। আর ওই সময় গিয়ে লিখিত একটা বই থেকে বিষয়গুলো একবার করে পড়তে পারেন। তবে এটা পড়লেই হয়, অনেকে বাগধারা পড়ে যান, অনেকে পড়ে যান না। পড়ে না গিয়ে সাইড সুইডে টোকাটুকি মেরে যদি একটা পাওয়া যায়, যেটা পারেন না, এরকম করেন, অনেকেই চেষ্টা করে, অনেকে পড়ে যান না। তবে এখন যেহেতু পড়ার মধ্যেই আছেন, বিগত বছরের বাগধারাগুলোই ভালোভাবে পড়ে ফেলেন, যদি পারেন ভিতরেও একটু পড়তে পারেন, তাতে করে আপনার লিখিতের জন্য 6 মার্কসে পড়া হয়ে গেল। এরপরে আসি হচ্ছে মানে বাগধারা, প্রবাদ, প্রবচন, এই দুইটা মিলিয়ে মূলত বাগধারায় আসে। মাঝে মাঝে দুই একটা পরীক্ষায় প্রবাদ প্রবচন আসতে দেখা গেছে। বাগধারার পরে এবার আসি হচ্ছে যে প্রয়োগ, অপপ্রয়োগ বা বাক্য শুদ্ধি। এখান থেকে 6 মার্কসের পরীক্ষায় প্রশ্ন হয়, প্রয়োগ, অপপ্রয়োগ বা বাক্য শুদ্ধি। তো এটার জন্য তো আমরা প্রিলিমিনারির জন্য ভিতরে নিয়ম টিয়ম বা অনেক কিছু তো পড়ছি, তারপরেও আমি স্পেসিফিকভাবে পরীক্ষায় কমন পাওয়ার জন্য আপনাদেরকে কি বলে দিছি, যে লিখিত প্রশ্নগুলো সমাধান করবেন, প্রিলিতের প্রশ্নগুলো অল্প কয়টা আছে সেগুলো তো সমাধান করবেন,
দশম বিসিএস থেকে লাস্ট বিসিএস পর্যন্ত লিখিত পরীক্ষার সময়গুলো সমাধান করবেন। এটা প্রিলিতে কভার করাই, এই অংশটুকু কভার করলে লিখিত পরীক্ষাতেও আপনার হয়ে যায়। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে 6টা, এখানে 6টা আসে, 6টাতে 6 মার্কস। দেখা যায় লিখিত পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান করলেই 4টা 5টা হুবহু কমন চলে আসে। হুবহু বলতে ওই যেই জাতীয় কয়েকটা সরাসরি আসতে পারে, অথবা ওই টাইপেরই একই রকম, হয়তো বাক্যটা চেঞ্জ করে দিছে কিন্তু মূল নিয়মটা একই আছে, এরকম 4টা 5টা চলে আসে। এটা গেল হচ্ছে একটা, কি বললাম, প্রয়োগ অপপ্রয়োগ বা বাক্য শুদ্ধি। একটা বললাম বাগধারা। 5টা আইটেম থাকে, 5 6 30 মার্কস, এক একটা আইটেমে 6 মার্কস করে থাকে। 2টা প্রশ্ন থাকেই। 2টা প্রশ্ন থাকেই। এই যে 2টা প্রশ্ন থাকে, এর মধ্যে দেখবেন শব্দের একটা প্রশ্ন থাকে। শব্দের কিছু কিছু প্রশ্ন আছে, শব্দ কাকে বলে, শব্দ গঠনের নিয়ম কি, বা ওই যে আমরা পড়ে আসলাম গঠনগত শব্দ আর অর্থগত শব্দ, এই কয়টাই প্রশ্ন ঘুরে ফিরে পরীক্ষায় আসে। এর সাথে শব্দের বইয়ের মধ্যে যদি আরো 2-4টা প্রশ্ন থেকে থাকে, সেটা আপনি চাইলে পড়তে পারেন। তবে ঘুরে ফিরে এই প্রশ্নই, শব্দ কাকে বলে, শব্দ গঠন করার উপায়গুলো কি কি, গঠনগত শব্দের শ্রেণীবিভাগ, অর্থগত শব্দের শ্রেণীবিভাগ, এইটাই পরীক্ষায় ঘুরে ফিরে আসেন। এইরকম এই শব্দ থেকে একটার মতন প্রশ্ন দিয়ে 6 মার্কস দেওয়া হয়। আরেক সময় দেখবেন বানানের যে নিয়মগুলো আছে, বিশেষ করে 4টা, নত্যবিধান, সত্যবিধান, তারপরে হচ্ছে আর 2টা কি আছে দেখেন, ভুলে গেলাম কেন ভাই, ও তৎসম শব্দের 6টা বানানের নিয়ম, অতৎসম শব্দের 6টা বানানের নিয়ম, নত্যবিধান, সত্যবিধান, এবং এর সাথে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এটাও একটু ক্লিয়ার করে রাখতে পারেন। একবার পরীক্ষায় দিয়ে দিয়েছিল 2টা করে, তালব্যস্যের 2টা ব্যবহার, মূর্ধন্যস্যের 2টা নিয়ম, দন্তস্যের 2টা নিয়ম, 3 দুগুণে 6 মার্কস। তবে পরীক্ষায় নত্যবিধান, সত্যবিধান পড়লেই কাভার হয়ে যায়। আর তৎসম শব্দের 6টা বানান, অতৎসম শব্দের 6টা বানানের নিয়ম, এই বানানের নিয়ম, এই 4টা প্রশ্ন পড়লে দেখা যায় প্রতি বছরই একটার মতন প্রশ্ন কমন আসে। এটা হচ্ছে 6 মার্কস। এখন খেয়াল করে দেখেন, অনেকটাই কিন্তু 5টা প্রশ্নের মধ্যে 24 মার্কস আমাদের কভার হয়ে গেছে। প্রয়োগ অপপ্রয়োগ, বাক্য শুদ্ধি 6টা, বাগধারা 6টা, এটা একেবারে কমন প্রশ্ন, এটা প্রতি বছরই থাকে। বানানের নিয়ম থেকে একটা প্রশ্ন প্রতি বছরই থাকে, শব্দ থেকে প্রতি বছর একটা থাকেই। এরপরে অনেক সময় দেখা যায় যে শব্দ বা যদি এখান থেকে প্রশ্ন না হয়ে থাকে, দেখা গেছে শব্দ বা বানান থেকে প্রশ্ন হয় নাই, তাহলে দেখবেন আরেকটা প্রশ্ন দিয়ে দিতে পারে বাক্য থেকে। বাক্যের মধ্যে কি আছে, বাক্য পড়তে গেলে বাক্য কাকে বলে, বাক্যের যে প্রধান 3টা গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই প্রশ্নটা পড়েন। তারপরে পড়েন গঠনগত বাক্য কত প্রকার, ওই যে 3 প্রকার, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য কাকে বলে, বা সেগুলোর উদাহরণগুলো, এইটা একটা। আরেকটা হচ্ছে যোগ্যতা সম্পন্ন বাক্যের যে বৈশিষ্ট্যগুলো আছে, ওইটা একটু দেখেন। এইখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে 6 মার্কস। তাহলে কি হতে পারে যে শব্দ, বাক্য, বানান, 3টা থেকে 3টা প্রশ্ন দিল, অথবা ওই 2টা আইটেম থাকলো, বাগধারা এবং এর সাথে বাগধারা এবং প্রয়োগ অপপ্রয়োগ, এই 5 6 30 মার্কস। হতে পারে শব্দ বা বানানের মধ্যে থেকে একটা প্রশ্ন বাদ দিয়ে বাক্যের একটা প্রশ্ন দিয়ে দিছে, দিয়ে সাথে অন্য কোনো আইটেম দিয়ে দিছে আরেকটা আইটেম কি কি হতে পারে সেটা বলতেছি। তারপরে হতে পারে এরকম, শব্দ থেকে একটা প্রশ্ন আসছে, বানান থেকে একটা প্রশ্ন আসছে, প্রয়োগ অপপ্রয়োগ থেকে একটা আসছে, বাগধারা থেকে একটা আসছে, আরেকটা প্রশ্ন দেয় নাই, সেটা ওই বাক্যের যে রূপান্তর গুলো আছে, সরল বাক্য থেকে যৌগিক বাক্য, জটিল বাক্য থেকে, মানে ওই 3টার যে রূপান্তর আছে, সরল, যৌগিক, জটিল, সেখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিছে। মানে সেখান থেকে 6টা রূপান্তর করতে বলছে। একটা সরল বাক্য দিয়ে বলছে এটাকে যৌগিক করুন, জটিল বাক্য দিয়ে বলছে এটাকে সরল করুন, এরকম 6টা দিয়ে দিছে। তাহলে কি হলো, 30 হইলো। তার মানে কি, আমরা ধরতে পারি যে শব্দ, বাক্য, বানান, শব্দের ক্ষেত্রে তার ভিতরে সব পড়তে হচ্ছে না, কারণ লিখিত পরীক্ষায় তো আর আপনার এভাবে প্রশ্ন আসবে না, এটা কোন জাতীয় শব্দ, এটা পরীক্ষায় প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে সরাসরি গঠনগত শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করুন, শব্দ কাকে বলে। আপনি উদাহরণ 2টা 3টা উদাহরণ, একটা শব্দের মানে সংজ্ঞাটা দিলেন, ক্লাসিফিকেশনটা দিলেন, দিয়ে ওটার গঠনগত কয় প্রকার, হ্যাঁ, এই যে অর্থগত শব্দ হচ্ছে 3 প্রকার, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ, ওইটার একটা করে, মানে একটা লাইন করে সংজ্ঞাটা দিলেন, যৌগিক শব্দ বলতে এটাকে বোঝায়, এটা বলতে এটা বোঝায়, সাথে 2টা বা 3টা করে উদাহরণ দিলেন, তাতেই কিন্তু হয়ে যাচ্ছে। মানে লিখিতের পড়াটা তুলনামূলক আরো সহজ, খুব একটা পড়া নাই। ইভেন আপনি যদি মনে করেন আপনি এই লিখিতের জন্য ব্যাকরণের যে পার্টটা আছে, আপনি একদিন পড়লেই সব কভার হয়ে যায়। মানে এই 30 মার্কসের জন্য আমরা যদি বাগধারা, যেহেতু এটা একটু লং টার্ম পড়ার বিষয়, অথচ আমরা প্রিলিতে পড়তেছি, প্রয়োগ অপপ্রয়োগটা লং টার্ম পড়ার বিষয়, আমরা প্রিলিতে পড়ে যাচ্ছি। আমার কাছে মনে হয় কেউ যদি মনে করেন যে আমি মাত্র 1 থেকে 2 দিনে ব্যাকরণের 30 মার্কসের প্রস্তুতি নেব লিখিততে, তাহলে খুব ইজিলি নেওয়া সম্ভব। আর এখানে কি, শব্দের ক্ষেত্রে 3টা বা 4টা প্রশ্ন আপনাকে পড়তে হচ্ছে, বানানের ক্ষেত্রে 4টা প্রশ্ন পড়তে হচ্ছে, বাক্যের ক্ষেত্রে 3টা বা 4টা প্রশ্ন পড়তে হচ্ছে, আর বাক্যের রূপান্তরটা দেখতে হচ্ছে। ঘুরে ফিরে এই কয়টা আইটেমের মধ্যেই 30 মার্কসের প্রশ্ন আসে। এই কয়টা আইটেম থেকে 30 মার্কসের প্রশ্ন আসে, এর বাইরে অন্যান্য টপিকগুলো থেকে সেইভাবে প্রশ্ন আসে না। হ্যাঁ, যেমন একবার পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিছিল, কয়েকটা উপসর্গ দিছে,
6টা উপসর্গ দিছে, দিয়ে বলা হয়েছে এই উপসর্গ দিয়ে 2টা করে শব্দ গঠন করুন। দিয়ে দিছে প্র, প প্র প প্র এই উপসর্গ দিয়ে 2টা শব্দ গঠন করুন। আপনি এখন লেখেন প্র দিয়ে 2টা শব্দ গঠন করেন। হতে পারে কি, প্রণাম হতে পারে, আরেকটা করেন প্র দিয়ে প্রকৃষ্ট হতে পারে। এই যে 2টা শব্দ গঠন করছেন, এই তো এটাই হয়ে গেছে। মানে আদার্স অন্য যে কোনো টপিক থেকে প্রশ্ন আসতে পারে, সেটা নিশ্চিত করে বলা যাবে না। তবে ঘুরে ফিরে শব্দ, বাক্য, বানানের নিয়ম, শব্দের কয়েকটা প্রশ্ন, বাক্যের কয়েকটা প্রশ্ন, প্লাস বাক্যের রূপান্তর, তারপরে বাগধারা, প্রয়োগ অপপ্রয়োগ, আর হচ্ছে বাক্য শুদ্ধি, এইটুক পড়লেই পুরো মানে ইয়েটা কাভার হয়ে যায়। এবং আপনি খেয়াল করে দেখেন ম্যাক্সিমামই আমাদের পড়া হয়ে গেছে। ওই সময় গিয়ে 1 থেকে 2 দিনের মধ্যে বিষয়টা খালি সাজায় নেওয়া, আর কোনো কিছু না। তাহলেই হচ্ছে আপনার লিখিতে 30 মার্কসের প্রস্তুতি হয়ে যায়। প্রিলির পড়ার থেকে লিখিতের পড়া কিছু কিছু জায়গায় খুবই কম মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, কিছু আছে যেগুলো অনেক বেশি, তারপরেও ওই সময় সাজাই গোছাই নিতে পারলে অনেক কিছুই, মানে ওই যে বলা হয় যে লিখিততে ফেল করা কঠিন, আসলে লিখিততে ফেল করা খুবই কঠিন। আপনি যদি একটু জেনে বুঝে পড়ে যেতে পারেন, লিখিততে ফেল করা খুবই কঠিন। তবে লিখিততে মার্কস পাওয়াটা আবার খুবই কষ্টকর আর কি। এজন্যই যে কোনো জিনিস যখন আমরা পড়বো জেনে বুঝে, এইভাবে প্রত্যেকটা বিষয় জেনে নিয়ে যখন আপনি এবার পড়তে লাগবেন, তখন দেখবেন বিষয়গুলো সহজ হচ্ছে। আজকের মতো কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। আজকের মতো কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, প্রশ্নগুলোর অ্যান্সার করি। আর যদি প্রশ্ন না থাকে তাহলে বলে দেন যে ভাইয়া ঠিক আছে আজকের মতো শেষ করি। আগামীকাল আপনাদের ছুটি থাকতেছে তাহলে, এবং শুক্রবার, তাহলে শুক্রবারে এই সপ্তাহে যা পড়া হলো ইংরেজি সাহিত্য বা এই সপ্তাহের আগে যা যা পড়া হয়েছে এইটার উপরে আমাদের পরীক্ষা হবে। আচ্ছা, আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আবার শুক্রবারে আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। শুক্রবারে না, শনিবারে। শুক্রবার তো পরীক্ষা, শনিবারে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।